নমস্কার, সান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। কমিউনিস্টদের সঙ্গে কোনো রকম আপোষ নয়, তারা ধ্বংসাত্মক মানসিকতা রাখে। ত্রিপুরায় কোনো বিকল্প ছিল না বলেই ত্রিপুরার মানুষ কমিউনিস্ট দল করত। সোমবার আগরতলার সুকান্ত একাডেমিতে ব্যবসায়ীদের সঙ্গে এক দেশ এক নির্বাচন নিয়ে মত বিনিময় সভায় যোগ দিতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার সন্ধ্যায় আগরতলার সুকান্ত একাডেমিতে ব্যবসায়ীদের নিয়ে এক দেশ এক নির্বাচন শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মন্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস এবং সিপিআইএমকে রীতিমতো তুলোধুনো করে ছাড়লেন। বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহ, যোগী আদিত্যনাথকে পুরো দেশ চেনে। কংগ্রেসের মধ্যে সেই পরিবার ছাড়া অন্য কাউকে দেশের মানুষ চেনে না। সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক নির্বাচিত হয়েছেন এম.এ. বেবি। দেশের লোক তাকে কতটা কেউ চেনে বলতে পারবে না। দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই সিপিআইএম এর। কমিউনিস্টদের সঙ্গে কোনো আপন নয়, তারা ধ্বংসাত্মক মানসিকতা রাখে। ত্রিপুরায় কোনো বিকল্প ছিল না বলেই ত্রিপুরার মানুষ কমিউনিস্ট দল করত। তিনি অবশ্য ত্রিপুরার কংগ্রেস নেতাদের নাম না করেই কংগ্রেসী সংস্কৃতির তীব্র কটাক্ষ করলেন, তীব্র সমালোচনা করেন গান্ধী পরিবারকে নিয়েও। এরা যখন প্রথমবার এসেছিল 90% জায়গাতে কংগ্রেসের 3 জন প্রার্থী। এই কংগ্রেসের কুকর্মের কারণে এদের উদ্ভব হয়েছে ত্রিপুরা রাজ্যে। আর তারপর কোনোদিন কংগ্রেস একলা সত্তাতে আসতে পারেনি। একবার এসেছিল সুধীরবাবু চিফ মিনিস্টার হলেন, 31 সিট টিউজেসের জোড়াতালি দিয়ে। ভারতীয় জনতা পার্টি এসছে, আজও একক সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল। আর 2018 তো একক সংখ্যাগরিষ্ঠ সরকার ত্রিপুরার মানুষ বিজেপিকে, নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে। তখনও 36টা ছিল, আজকেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ 32 না 32 রয়েছে বিজেপি, ম্যাজিক ফিগারের উপরে। আজ ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়ে কেন এখানে আমার দোকানদারি করতে হচ্ছে? ওই সময় তো ঠিকই তো বলছিল 67 পর্যন্ত তো একসঙ্গে ইলেকশন হতো। কি কারণ, কার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরোধিতা করে? কেন করে? কোনো কারণ নেই। যদি আগে হতে পারে, জওহরলাল নেহরু ফার্স্ট প্রাইম মিনিস্টার, কংগ্রেসের বংশজ, জন্মদাতা, উনার সময় যদি একসঙ্গে বিধানসভা লোকসভা হতে পারে, এখন রাহুল গান্ধীর সময় সোনিয়ার সময় কি প্রবলেম আছে? দোহাই দেওয়ার সময় তো জওহরলাল নেহরুকে দোহাই দেওয়া, আমরা ফ্যামিলি, নেহরু ফ্যামিলি। আর নেহরু তো বলে না, গান্ধী হয়ে গেছে এখন, উদারের গান্ধী। আমাদের ছেলে মেয়েকে বিয়ে দিলে আমাদের সারনেম চেঞ্জ হয়, এদের বিয়ে দিলেও চেঞ্জ হয় না, মূল্যও চেঞ্জ হয়। প্রিয়াঙ্কা গান্ধীকে বিয়ে দেওয়ার পরও গান্ধী। প্রিয়াঙ্কা নিজের মেয়ের বিয়ে দিব আরেকজনের কাছে, তারপরও গান্ধী। কিন্তু বিপ্লব দেবের মায়ের বিয়ে দিলে যেই যায় বাড়িতে বিয়ে দেব, ভারতীয় রীতিনীতি অনুসারে তার সারনেম লাগাই আমরা। হয়তো আমার দেব সঙ্গে রাখবে, তো তাদের বলা আলাদা কানুন, এক পরিবারের বিষয়। এরা ভারতীয় কানুন মানবে না, ভারতীয় সিস্টেমকে মানবে, ভারতীয় কৃষ্ণ সংস্কৃতিকে মানবে না। দে আর দ্য ডিফারেন্ট পিপল। আলাদা প্রাণীর লোক, চন্দ্রগ্রহ থেকে আইসে, ডাইরেক্ট এদিক থেকে জন্ম নিচ্ছে। এটা ভারতবর্ষে জন্মই করছে না, বৃহস্পতির দিকে আইসে, মঙ্গল দিকে আইসে, নেপচুন প্লুটোর দিকে আইসে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছাড়াও এদিন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে অর্কিড ফুল চাষীদের নিয়ে একদিনের এক কর্মশালার আয়োজন করা হয় সোমবার। এই কর্মশালার সূচনা করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্য সরকারের উদ্যান দপ্তরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেনিফিশিয়ারিরা এই কর্মশালায় অংশ নেন। রাজ্যের ফুল চাষীদের অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভর করার লক্ষ্যে একদিনের এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় কৃষি ও উদ্যান দপ্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। হর্টিকালচার ডিপার্টমেন্ট এর সহযোগিতায় ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড এর একদিন কর্মসূচি আজকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বেনিফিশিয়ারিরা এসেছেন, যে আগামী
দিনে আমাদের ত্রিপুরাতে বিভিন্ন ফুল চাষি তাদের অর্থনৈতিক এবং আত্মনির্ভর করার ক্ষেত্রে আজকে একদিনে এই ট্রেনিং আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি এসেছি। আজকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ রয়েছে, হর্টিকালচার এবং বিভিন্ন প্রান্ত থেকে, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন অফিসাররা এসেছে। সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের যারা চাষিরা তাদেরকে নিয়ে আগামী দিনে কীভাবে সরকারের সহযোগিতায় দেওয়া যায় এবং অর্থনৈতিক ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে ও রাজ্যের ৮ম বেতন কমিশন গঠনের দাবিতে সোমবার আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী মহুয়া রায়। তিনি বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকারের সময় হু হু করে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য। নিয়মিত কর্মচারীরা এই দ্রব্যমূল্যের কারণে সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনিয়মিত কর্মচারীদের অবস্থা কতটা করুণ সেটা অত্যন্ত উদ্বেগের। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সরকার কর্পোরেটরদের স্বার্থে কাজ করে চলেছে। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে। আজকে এই বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের করার জন্য এবং রাজ্যে যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন তাদের জন্য বিগত সরকারের মতো মেডিকেল অ্যালাউন্স ঘোষণা করতে হবে। অনিয়মিত কর্মচারীদের ছুটি ছাঁটা পর্যন্ত তুলে দিয়েছে বর্তমান সরকার। পাশাপাশি কাজের সময়ও অনেক বেশি। সে বিষয়গুলো সরকারকে বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে বলে জানান। সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, মানুষের দম বন্ধ করে গণতন্ত্রের ওপর ড্রজার চালানোর ষড়যন্ত্র করছে সরকার। এই সরকারের পরিচয় পেয়ে গেছে রাজ্যের মানুষ, এমনটাই বললেন তিনি। করছেন দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, সেখানে ওষুধের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সমস্ত কিছু বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে নিয়মিত কর্মচারীরা যখন হিমশিম খাচ্ছেন, অনিয়মিত কর্মচারীদের অবস্থা ভাবতেই পারেন। তার ছেলে, তার সন্তান, তার পড়াশোনা রয়েছে, চিকিৎসার খরচ রয়েছে। একটি পরিবার চালাতে গেলে ন্যূনতম পক্ষে 26,000 টাকা দরকার হয়। আপনারা তাকে কত দিয়ে কাজ করাচ্ছেন? সকাল থেকে রাত অবধি। ভাবুন একবার। আমাদের এই পথসভার আওয়াজের মধ্য দিয়ে আমরা আপনাদের দৃষ্টিতে নিতে চাই, আপনারা যখন এই বেতন বৃদ্ধি করেন তখন যাদের উপর নির্ভর করে সরকারটা চালাচ্ছে, যে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, রাত দিন এক করে যারা কাজ করছে তাদের কথা কি ভাবছেন? ভাবছেন না। এভাবে হয় না। এভাবে একটা শ্রেণী সরকারের যে দৃষ্টিভঙ্গি, সে কোন শ্রেণীর পক্ষে কাজ করে সেটা বোঝা যায়। আমাদের দেশের যে কর্পোরেট, তাদের জন্য দেশের সরকার কাজ করছে আর তার পদলাভন করছে আমাদের রাজ্যের সরকার। আমরা তীব্র বিরোধিতা করছি এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান সরকারের সময়ে যে 6টি নির্দেশনামা আপনারা বাতিল করেছেন, সারা দেশে বিদ্যুৎকে বেসরকারীকরণের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ, বন্টন সমস্ত বিষয়গুলো বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। যার কারণে সোমবার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিলের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে বটতলা বাজারে এক বিক্ষোভ সভার আয়োজন করে। এই প্রতিবাদ সপ্তাহ শুরু হয়েছে 1 এপ্রিল থেকে। ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা লুট করার অভিযোগ তুলে তারা এর প্রতিবাদ জানায়। অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী স্মার্ট মিটারের নামে ডিউটি সিস্টেম বাতিলের দাবি জানান। সারা দেশে বিদ্যুৎকে বেসরকারীকরণ করার লক্ষ্যে বিদ্যুৎ বিতরণ, উৎপাদন, বন্টন সমস্ত বিষয়গুলি বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য বিদ্যুৎ সংশোধনী 2022 বাতিলের দাবিতে বিদ্যুৎ বেসরকারীকরণের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করছি আমরা। 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আজ বটতলাতে আমরা বিক্ষোভ সভা করছি। কি দাবি জানাচ্ছেন আপনারা? আমরা ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জের নামে গ্রাহকদের টাকা লুট করার প্রতিবাদ জানাচ্ছি। স্মার্ট মিটার নামে
এই যে টিওডি সিস্টেম চালু করে গ্রাহকদের টাকা লুট করার যে প্রক্রিয়া তা বাতিল করার দাবি জানাচ্ছি। আপনার পরিচয়টা প্রয়াত বিধায়ক পরিমল সাহার স্মৃতির উদ্দেশ্যে সোমবার বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও ঔষধ প্রদানের আয়োজন করা হয় বিশালগড়স্থিত প্রয়াত বিধায়কের নিজ বাড়িতে। অফিস টিলায় নৃশংসভাবে ঘাতক বাহিনী হত্যা করেছিল বিধায়ক পরিমল সাহাকে। প্রয়াত বিধায়কের পরিবার জানিয়েছে, দীর্ঘ বছর আইনি লড়াইয়ের পর আংশিক বিচার পায় সাজা পেয়েছে 13 জন। প্রয়াত বিধায়ক পরিমল সাহার ছোট ভাই মিহির লাল সাহা জানিয়েছেন, আগামী দিনে এ ধরনের সেবামূলক কাজ আরো বৃহত্তর পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবদল বণিক। যদি অবশ্যই সিপিএম এর ঘাতক বাহিনী দ্বারা নৃশংসভাবে জিতেন শাহ এবং পরিমল শাহ দুজনই রাস্তার উপরে প্রকাশ্যে দিবালো খুন করছে। এরপর আমরা অনেকদিন আইনি লড়াইয়ের পরে 32 বছর পরে আমরা আংশিক পাইছি, মানে জাস্টিস পাইছি। 13 জনের সাজা হয়েছে, বাইরে আইনের আওতা ঢোয়াইতে পারছি না সাক্ষী চক্রের অভাবে। এরপর আমরা তাইনের সিলভার ক্লাবে বাড়িতে মিলা তাইনের প্রত্যেক বছরই 7 তারিখ আর 30 নম্বর মৃত্যুদিন আমরা করে একটা অনুষ্ঠান করি। এটাও তৃতীয় স্বাস্থ্য শিবির। আমরা আগরতলা টিএমসি হাসপাতালের ডাক্তার মশাই আর বিশাল হাসপাতাল ডাক্তার দল থেকে একটা স্বাস্থ্য শিবির করছি, বিনামূল্যে ওষুধ প্রদান হইতেছে। এখানে আমার ছেলেও এমডি মেডিসিন ডাক্তার আছে আপাই না, কিছু ডাক্তার নিয়ে আইসে, নিয়ে কাজ করছে, ওষুধ আর ওই সেবা পরিচালনা করতে আছে। এমনি আরো আমরা ভবিষ্যতে যদি আর পরিচিত তারা আছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সব খবর, সব আপডেটের জন্য চোখ রাখবেন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।